অনেক অনেক শুভেচ্ছা সকল ছাত্রছাত্রীদেরকে। আমি কাজী নাইম উল আহাদ, সহকারী শিক্ষক, আরিজুল্লাপুর সিদ্দিকিয়া হাই মাদ্রাসা। আমাদের দশম শ্রেণীতে যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসের অন্তর্গত আজকে আমরা আলোচনা করব নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র বোঝার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে নাইট্রোজেন কোথায় থাকে। আমরা জানি যে বাতাসে বা বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.08%। এছাড়া আমাদের যাদের প্রাণীদেহ, আমাদের প্রাণী যাদের প্রোটিন দিয়ে শরীর তৈরি হয়, উদ্ভিদের দেহ, প্রাণীদের দেহ প্রোটিন দিয়ে তৈরি হয়, তার মধ্যেও নাইট্রোজেনের অস্তিত্ব থাকে। কারণ প্রোটিনের একটা অন্যতম উপাদান হচ্ছে নাইট্রোজেন, অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেন দিয়ে তৈরি হয়। তো এই দুটো জায়গা, অর্থাৎ একদিকে প্রকৃতি আর একদিকে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহ, এই দুটো দেহের মধ্যে নাইট্রোজেন চক্রাকারে আবর্তিত হবে। চক্রাকারে আবর্তিত হবে বিষয়টা কি, একটু আমরা আমাদের ছোটবেলার স্মৃতিতে আমরা একটু ফিরে যাব। তোমরা সকলে হয়তো ছোটবেলায় পড়ে এসো বৃষ্টি চক্র, যে বৃষ্টি পুকুর বা জলাশয় থেকে জল বাষ্পীয় হয়ে মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি হয়ে সেখানে আবার পুকুর বা নদীতে ফিরে যাচ্ছে। তাহলে এইটা হলো একটা বৃষ্টি চক্র। ঠিক একই রকম ভাবে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা প্রকৃতি এবং প্রাণীদেহ অর্থাৎ উদ্ভিদ দেহ মানে জীবদেহ, এই দুটোর মধ্যে চক্রাকারে এমনি এমনি করে আবর্তিত হয়। ঠিক এইটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। তো এই নাইট্রোজেন চক্রের তাহলে আমরা জেনে নেব নাইট্রোজেন চক্র কাকে বলে। না, যে পদ্ধতিতে প্রকৃতির নাইট্রোজেন বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে বা জীবজভাবে সেটা মাটিতে সংবন্ধন হয়, মাটিতে সংবন্ধন হওয়ার পরে সেখান থেকে জীবদেহে প্রবেশ করে, জীবদেহে প্রবেশ করার পরে আবার সেখান থেকে পুনরায় প্রকৃতিতে ফিরে যায়। এই পদ্ধতিটাকে বলা হয় নাইট্রোজেন চক্র। তো আমরা এবারে একদম অতি সংক্ষেপে জেনে নেব নাইট্রোজেন চক্রের মোট কটা ধাপ। নাইট্রোজেন চক্র মোট 3টে পর্যায়ক্রমিক ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ বা সংবন্ধন। নাইট্রোজেনটা আছে কোথায়? নাইট্রোজেনটা আছে হচ্ছে বায়ুমণ্ডলে। সেই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটাকে কি করতে হবে? আগে মাটির মধ্যে নিয়ে আসতে হবে, কারণ সরাসরি নাইট্রোজেন মাটির মধ্যে মেশে না। তো এই যে নাইট্রোজেন যে সংবন্ধন হচ্ছে, এই নাইট্রোজেন সংবন্ধনটা 3টে পদ্ধতিতে হয়, 3টে ভাবে হয়। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, একটা হচ্ছে জীবজভাবে, একটা হচ্ছে শিল্পজাতভাবে। আমরা পরে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় ধাপ যেটা, যে প্রকৃতির মধ্যে অর্থাৎ প্রকৃতি থেকে মাটির মধ্যে নাইট্রোজেন এলো, মাটির মধ্যে যে নাইট্রোজেন এলো, সেই নাইট্রোজেনটাকে এবারে নিয়ে যেতে হবে কোথায়? জীবদেহে। কি করে জীবদেহে নিয়ে যেতে হয় সেটাও আমরা পরে দেখব। তারপরের ধাপে যেটা আসছে, জীবদেহ থেকে নাইট্রোজেন পুনরায় প্রকৃতিতে প্রত্যাবর্তন। তো এই 3টে হলো অতি সংক্ষেপে নাইট্রোজেন চক্রের একদম সংক্ষিপ্তসার। এইবারে আমরা একটু বিশদে জেনে নেব। এই যে প্রকৃতির যে নাইট্রোজেন স্থিতিকরণের সংবন্ধন, এই সংবন্ধনটা আমরা একটু আগে শিখলাম যে 3 ভাবে হচ্ছে। 3 ভাগের প্রথম ধাপ কোনটা? সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে। প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সংবন্ধন কোনটা? না, প্রাকৃতিকভাবে যে দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের ওপরের দিকে ওখানে কি হচ্ছে? যে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে কি হচ্ছে? বাতাসের যে মুক্ত নাইট্রোজেন, এই নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড তৈরি করছে। এই নাইট্রিক অক্সাইড কি করছে? ওই বায়ুমণ্ডলের ওপরের দিকে যেখানে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে সেখানে এই নাইট্রিক অক্সাইড সেখানে আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করছে? মেঘ হচ্ছে যেটা, সেই মেঘের সাথে মিশে বৃষ্টির সঙ্গে মাটিতে এসে নেমে যাচ্ছে। মাটিতে মিশে যাওয়ার পরে বৃষ্টির সঙ্গে যখন মাটিতে চলে এসে মাটির মধ্যে যে জীবাণুগুলো রয়েছে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের যে জীবাণু এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের যে রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থ যেমন পটাশিয়াম, যেমন এই জাতীয় কিছু জিনিস, এগুলোর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? সরাসরি অ্যাসিড তৈরি করছে। অর্থাৎ এই যে জলের সঙ্গে বিক্রিয়া করে HNO2 প্লাস HNO3 এই দুরকম অ্যাসিড তৈরি করছে। এই অ্যাসিড তৈরি করার পর এরা সরাসরি মাটিতে এসে মিশছে। সরাসরি মাটিতে এসে মেশার ফলে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে আমরা আসছি জীবজ। আমরা প্রাকৃতিকটা শিখলাম, এবার আসছে আমরা জীবজ নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে? জীবজ নাইট্রোজেন সংবন্ধনটা হচ্ছে যে প্রকৃতির মধ্যে, বাতাসের বায়ুমণ্ডলের মধ্যে বা মাটির মধ্যে এমন কিছু অণুজীব থাকে, যে অণুজীবগুলো সরাসরি নাইট্রোজেনকে টেনে নিয়ে তারা মাটিতে মিশিয়ে দেবে। কি করে মিশিয়ে দেবে সেটা আমরা এখানে দেখব।
এই যে জীবজ নাইট্রোজেন সংবন্ধন যেটা, এই জীবজ নাইট্রোজেন সংবন্ধনের মধ্যে প্রথমে আমরা পাবো কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কারা? যারা স্বাধীনভাবে মাটিতে থাকে, যেমন ক্লস্ট্রিডিয়াম, যেমন অ্যাজোটোব্যাক্টার, এরা হচ্ছে স্বাধীনজীবী। এরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এরা মাটির মধ্যে এমনি এমনিই থাকে, স্বাধীনভাবে থাকে। এরা কি করছে? এরা বাতাস থেকে নাইট্রোজেনটাকে টেনে নিয়ে নিজেদের শরীরের মধ্যে আবদ্ধ করছে। তারপরে যখন এই ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটছে, সেই মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? তাদের শরীরের মধ্যে যে নাইট্রোজেনগুলো থাকে সেইগুলো মাটিতে মিশে যাচ্ছে, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে এই স্বাধীনজীবী ছাড়া, আর স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ছাড়া আরো কিছু ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে মিথজীবী। মিথজীবী, মিথজীবী তোমরা ক্লাস 9-এর পুষ্টি অধ্যায়ে পড়েছো। মিথজীবী কি? অনেকটা গিভ অ্যান্ড টেক পলিসি, অর্থাৎ একজন আরেকজনকে আশ্রয় দেবে, অর্থাৎ আশ্রয়দাতা এবং আশ্রিতা। আশ্রয়দাতা আশ্রিতাকে আশ্রয় দেবে, আশ্রিতা বিনিময়ে আশ্রয়দাতাকে খাবার সরবরাহ করবে। এখানে যে মিথজীবীরা, যেটা তোমরা ক্লাস 9-এও হয়তো পড়েছো, সেটা আমি আরো একবার বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রাইজোবিয়াম জাতীয় একটা, রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। এইটা শিম্বগোত্রীয় কিছু উদ্ভিদ, অর্থাৎ যে মুগ, মুসুর, শিম এই জাতীয় যে গাছগুলো, এই গাছগুলো শিকড়ে এরা গুটি বা অর্বুদ তৈরি করে। তোমাদের যাদের একটু চাষবাস সম্পর্কে একটু যাদের সাম্যক ধারণা আছে, তারা নিশ্চয়ই তোমরা জানো যে শীতকালে যখন জমিতে মুসুর ডাল বা মুগ ডাল জাতীয় এই জাতীয় খাবারগুলো চাষ করা হয়, তখন সাধারণত একটু সার কম দিতে লাগে। তার কারণটা আর কিছুই না, তার কারণ হচ্ছে যে এই জাতীয় ব্যাকটেরিয়াগুলো এরা বসবাস করছে এই জাতীয় গাছের শিকড়ে। বসবাস করার পরে তারা কি করছে? তারা সেইটাকে কি করছে? তারা সেইটাকে বায়ু থেকে টেনে নিয়ে, বাতাস থেকে টেনে নিয়ে নিজেদের শরীরের মধ্যে আবদ্ধ করছে। এই প্রসঙ্গে বলে রাখি যে এখন এই যে গাছগুলোর নাম বললাম, অর্থাৎ এই যে মুসুর ডাল, মুগ ডাল এই জাতীয় গাছগুলোর নাম করলাম, এরা একেই কেন বেছে নিল? এই ব্যাকটেরিয়াটা এই গাছটাকেই কেন বেছে নিল? তার কারণটা হচ্ছে এই যে মুসুর ডাল, মুগ ডাল, এই যে ডাল জাতীয় যে গাছগুলো, এই গাছের শিকড়ে, এই গাছের শিকড়ের ভিতরের দিকে আমাদের মানুষের শরীরের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের মতো দেখতে একটা রঞ্জক পদার্থ থাকে, তার নাম হচ্ছে লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন। এখানে একটা জিনিস বুঝে নিতে হবে, এই লেগ মানে কিন্তু পা না। এই শিম্বগোত্রীয়, যে আমি বারবার শব্দটা ব্যবহার করছি, এই শিম্বগোত্রীয়র ইংলিশ হচ্ছে লেগুমিনেসি। লেগুমিনেসি, সেই লেগুমিনেসি থেকে শব্দটা এলো লেগ, লেগ হিমোগ্লোবিন। তো এই লেগ হিমোগ্লোবিন, এই যে ব্যাকটেরিয়াগুলো বাস করছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে কি করছে? অক্সিজেন সরবরাহ করছে। তার ফলে ব্যাকটেরিয়াগুলো ওখানে কি করছে? ওখানে বেঁচে থাকতে পারছে। অক্সিজেন সরবরাহ করার পরে যখন বেঁচে থাকছে, এরা কি করছে? এরা বাতাস থেকে নাইট্রোজেনগুলোকে টানছে, নাইট্রোজেনগুলোকে টেনে নিজেদের শরীরের মধ্যে আবদ্ধ করছে। তারপরে যথারীতি ফসল কাটা হলো, গাছগুলো শুকিয়ে গেল, গাছগুলো মারা গেল, ব্যাকটেরিয়াগুলো যথারীতি আস্তে আস্তে মারা যেতে লাগলো। তখন এই যে ব্যাকটেরিয়ার যে শরীর, তারপরে গাছের যে দেহাবশেষ, এখান থেকে কি হচ্ছে? যে নাইট্রোজেনগুলো, এই যে ব্যাকটেরিয়ার শরীর থেকে নাইট্রোজেনগুলো মাটিতে মিশে যাচ্ছে। স্বাধীনজীবী, মিথজীবী, স্বাধীনজীবী মিথজীবী শিখলাম। এরপরে আমরা একটা দেখবো, সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবাল এরা অনেকটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার মতো। এরা শৈবাল, এরা মাটিতে থাকবে। এরা মাটিতে কি করবে? সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে এদের শরীরের মধ্যে মিশিয়ে দেবে। তারপর যথারীতি এদের যখন মৃত্যু হবে, তখন কি হবে? তখন এই নাইট্রোজেনগুলো, এদের শরীরের মধ্যে উপস্থিত যে নাইট্রোজেনগুলো, সেইগুলো মাটিতে মিশে যাবে। তো আমরা এতক্ষণ ধরে আমরা জানতে পারলাম যে এই যে তিনটে ভাবে, এই যে জীবজ, প্রাকৃতিক, শিল্প, জীবজর যে তিনটে ধাপ আমরা এগুলো শিখলাম, এইভাবে কি হচ্ছে? নাইট্রোজেন গুলো মাটির মধ্যে আবদ্ধ হচ্ছে। আর একটা পদ্ধতি এখানে পড়ে আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিল্পজাত। শিল্পজাতটা আর কিছুই না, তোমরা নিশ্চয়ই জানো যে বিভিন্ন কলকারখানায় নাইট্রোজেন ঘটিত যে সারগুলো তৈরি হয়, যে সারগুলো কিনতে পাওয়া যায়, সেই সারগুলো চাষি ভাইয়েরা কি করে? সরাসরি তারা কি করছে? তারা চাষ করার সময় সেই সারগুলো সরাসরি সেখানে প্রয়োগ করছে। সারগুলো যখন সরাসরি প্রয়োগ করছে, সেই নাইট্রোজেন ঘটিত যে সারগুলো, সেই সারের মধ্যে যে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনগুলো কি হচ্ছে? সেই নাইট্রোজেনগুলো সরাসরি মাটির মধ্যে মিশে যাচ্ছে। তো এতক্ষণ ধরে আমরা যে পদ্ধতিটা আলোচনা করলাম, এই পদ্ধতির মধ্যে আমরা দেখতে পেলাম কি, যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেনগুলো মুক্ত অবস্থায় ছিল,
সেইগুলোকে, এই যতগুলো জিনিস আমরা দেখলাম, ব্যাকটেরিয়া, তারপরে এই যে স্বাধীনজীবী, তারপরে মিথজীবী, তারপরে শিল্পজাত, এইভাবে এই নাইট্রোজেনগুলো কি হলো, মাটির মধ্যে আবদ্ধকরণ হয়ে গেল। তাহলে মাটির মধ্যে নাইট্রোজেন আবদ্ধকরণ তো হলো, তা এখন আমাকে করতে হবে কি, এই মাটির মধ্যে যে নাইট্রোজেনগুলো মিশলো সেইগুলোকে আমাকে প্রাণীর মধ্যে আনতে হবে। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে মাটির মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে সেগুলোকে সব থেকে আগে উদ্ভিদের মধ্যে যেতে হবে। তাহলে এইবার কি হচ্ছে, তাহলে এইবার উদ্ভিদ কি করছে, উদ্ভিদ এই যে মাটির মধ্যে যে নাইট্রোজেনগুলো, তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো জীবদেহে প্রবেশ করবে, জীবদেহে নাইট্রোজেনগুলো প্রবেশ করবে। তাহলে জীবদেহে নাইট্রোজেনগুলো কি করে প্রবেশ করবে না, উদ্ভিদ তার মূলরোমের সাহায্যে, তার শিকড়ে যে মূলরোমগুলো আছে তার সাহায্যে লবণ আকারে, খনিজ লবণ আকারে এই নাইট্রোজেনগুলোকে শোষণ করছে। নাইট্রোজেনগুলোকে শোষণ করার পরে যথারীতি তার নিজের যে কাজকর্ম কোনটা, তার কোষ গঠন হবে, উদ্ভিদের নিজের কোষ গঠন হবে, উদ্ভিদের নিজের কোষ অঙ্গাণুগুলো গঠন হবে। এই কোষগুলো গঠন হওয়ার পরে কি করবে উদ্ভিদ, যে তার উৎসেচক তৈরি করবে, তার হরমোনস তৈরি করবে। এইগুলো তৈরি করার পরে উদ্ভিদ বাকি যে নাইট্রোজেনগুলো সেইগুলোকে খাদ্যের মধ্যে সঞ্চয় করবে। তাহলে খাদ্যের মধ্যে কি হলো, তাহলে এই যে জীবদেহ, তাহলে প্রথমে কি হলো, প্রথমে উদ্ভিদ দেহ যেটা, সে উদ্ভিদ দেহের মধ্যে কি তৈরি হলো, খাদ্য তৈরি হলো। এবং আমরা পৃথিবীর যত রকম প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একটু আগে যে শব্দটা ব্যবহার করলাম, যে এই যে খাদ্যের মাধ্যমে কি হলো, এই নাইট্রোজেনগুলো প্রাণীদের মধ্যে কি হলো, প্রবেশ করলো। নাইট্রোজেনগুলো কি হলো, প্রাণীদের মধ্যে প্রবেশ করলো। প্রাণীদের মধ্যে যখন প্রবেশ করলো নাইট্রোজেনগুলো, তাহলে এবারে কি হচ্ছে, তাহলে উদ্ভিদের মধ্যেও নাইট্রোজেন আছে। উদ্ভিদের থেকে সব তো প্রাণীর মধ্যে চলে আসেনি, উদ্ভিদ নিজের চাহিদা কিছুটা মিটিয়েছে, তার সঙ্গে প্রাণীর মধ্যে আসছে। এখন পৃথিবীতে যারা বেঁচে আছে, উদ্ভিদ প্রাণী যারাই বেঁচে আছে না কেন, তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট জীবনচক্র আছে। তাদের জীবন একদিন না একদিন শেষ হয়। তারা যখন মারা যায়, তাদের যে মৃত দেহাবশেষ, তাদের যে শরীরের অবশিষ্ট অংশ, সেইগুলো থেকে কি হচ্ছে, পচন ধরছে। সেই পচন ধরার ফলে তাদের মধ্যে যে নাইট্রোজেনগুলো যেগুলো জমা রয়েছে, এই যে নাইট্রোজেন যেগুলো জমা রয়েছে, সেই নাইট্রোজেনগুলো কি হচ্ছে, মাটির মধ্যে মিশে যাচ্ছে। তাহলে মাটির মধ্যে যে মিশে যাচ্ছে, সেখান থেকে কি, মাটি থেকে মিশে আবার সেখান থেকে প্রকৃতিতে ফিরে চলে যাচ্ছে। তাহলে এতক্ষণ পরে আমরা দেখলাম যে নাইট্রোজেনটা, ঠিক যে প্রথমে আমি পড়ার শুরুতেই বলেছিলাম যে বৃষ্টি চক্র জলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ফেরত চলে আসে, ঠিক সেই রকম নাইট্রোজেন চক্র কি হচ্ছে, নাইট্রোজেন চক্র প্রকৃতি থেকে যেটা প্রাণীদের মধ্যে গেল, সে প্রাণীদের মধ্যে থেকে আবার প্রকৃতিতে ফিরে এলো। তাহলে এইটা আমরা নাইট্রোজেন চক্র আমরা এখানে আলোচনা করলাম। তাহলে এবারে এই যে, তাহলে দেখতে পাচ্ছি উদ্ভিদের মধ্যে যে এলো, তাহলে এবারে আমি একটু আগে যে বললাম যে আবার প্রকৃতির মধ্যে ফিরে যাচ্ছে। তাহলে এই পরের ধাপে আমরা দেখব যে উদ্ভিদের মধ্যে থেকে প্রাণীদের মধ্যে খাদ্যের আকারে যে নাইট্রোজেনগুলো গেল, সেই নাইট্রোজেনগুলো এবারে প্রাণীদের শরীরের মধ্যে থেকে কিভাবে প্রকৃতিতে ফিরে যাবে। তাহলে এই যে প্রাণীদের মধ্যে থেকে নাইট্রোজেনগুলো যে ফিরে যাওয়া, তার প্রথম ধাপ হচ্ছে অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশনটা কি, অ্যামোনিফিকেশনটা হচ্ছে এই যে মৃত জীবদেহ, এই যে মৃত গলিত যে দেহাবশেষ, এই দেহাবশেষগুলো থেকে নাইট্রোজেন কি হচ্ছে, অ্যামোনিয়া আকারে, অর্থাৎ অ্যামোনিয়া আকারে নাইট্রোজেন কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। এই অ্যামোনিফিকেশনের জন্য কিছু ব্যাকটেরিয়া দায়ী। সেই ব্যাকটেরিয়াগুলো কারা, সেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস জাতীয় কিছু ব্যাকটেরিয়া আছে। এরা কি করছে, এই মৃত গলিত দেহাবশেষগুলোকে নিয়ে সেখান থেকে কি করছে, অ্যামোনিফিকেশন করে দিচ্ছে। তারপরের ধাপ কি হচ্ছে, তারপরের ধাপ হচ্ছে নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশনের জন্য আবার অনুরূপভাবে কিছু ব্যাকটেরিয়া দায়ী, যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার। এরা কি করছে, এই যে অ্যামোনিয়া যেটা, সেই অ্যামোনিয়াগুলোকে কি করছে, অ্যামোনিয়াগুলোকে নাইট্রেটে পরিবর্তন করে দিচ্ছে। দেখছি এখানে যে এখানে এই যে NH3 যেটা প্লাস
এবার এই যে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা তৈরি হচ্ছে, এটা থেকে তৈরি হচ্ছে 2NO3, অর্থাৎ এই যে নাইট্রেট তৈরি হয়ে গেল, তাহলে এই যে নাইট্রিফিকেশন হয়ে গেল। নাইট্রিফিকেশন যখন হলো, নাইট্রিফিকেশন হওয়ার পরে অ্যামোনিফিকেশন হলো, নাইট্রিফিকেশন হলো, এরপরে হবে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, ডিইডি। ডিইডি মানে কি? ডিইডি মানে বাদ যাওয়া। যেমন আমরা জানি যখন ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে জল বেরিয়ে চলে যাচ্ছে, ডিহাইড্রেশন, অর্থাৎ জলটা বাদ চলে গেল। তাহলে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন তাহলে মানে কি? ডিনাইট্রিফিকেশন মানে হচ্ছে এই যে নাইট্রেট যেটা তৈরি হচ্ছে, নাইট্রেটটা ভেঙে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে। এই যে নাইট্রেটটা ভেঙে গেল, তাহলে এখানেও কিছু ব্যাকটেরিয়া যেমন থায়োব্যাসিলাস, যেমন সিউডোমোনাস, এই জাতীয় কিছু ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো কি করবে? এই যে নাইট্রেটগুলোকে ভেঙে দেবে। নাইট্রেটগুলোকে ভেঙে কি করবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে এমনি করে ভেঙে গিয়ে তৈরি করবে কি? নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড থেকে ভেঙে ভেঙে কি তৈরি করবে? শেষ পর্যন্ত নাইট্রোজেন গুলোকে N2, এই যে N2 যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন গুলোকে মুক্ত করে দেবে। মুক্ত যেই করে দিল, তারা কি করলো? আবার প্রকৃতিতে ফেরত চলে গেল। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো শিখলাম, যে জিনিসগুলো জানলাম, তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে নাইট্রোজেন চক্রাকারে প্রকৃতি থেকে প্রাণীদের মধ্যে, আবার প্রাণীদের মধ্যে থেকে কি করে সে ফেরত চলে গেল, আবার পুনরায় প্রকৃতিতে ফেরত চলে গেল। তাহলে এইটা আমরা জানলাম, এইটা আমরা শিখলাম। তাহলে নাইট্রোজেন চক্র আমাদের আলোচনা মোটামুটি হয়ে গেল। এরপরে আমরা তাহলে একটু চক্রাকারে একদম অতি সংক্ষিপ্তকার একটা চক্রাকারে আমরা পদ্ধতিটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, অতি সংক্ষিপ্ত আকারে। তাহলে এখানে এই যে বাতাসের নাইট্রোজেন, এই যে বাতাসের নাইট্রোজেন, এই যে সংবন্ধন যেটা হচ্ছে, তাহলে সংবন্ধন কি করে হচ্ছে না? সংবন্ধন প্রথমে হচ্ছে প্রকৃতিগতভাবে, 2 নম্বর হচ্ছে জীবজ, 3 নম্বর হচ্ছে শিল্পজাত। এই যে জীবজ যেটা, এই জীবজের মধ্যে আবার কি দেখলাম? জীবজের মধ্যে আবার দেখলাম স্বাধীনজীবী, তারপরে কি দেখলাম? মিথজীবী, আরেকটা কি দেখলাম? আরেকটা দেখলাম হচ্ছে নীলাভ শৈবাল। এই সব জাতীয় গুলো একসঙ্গে করে মিশে গিয়ে কি তৈরি হলো? নাইট্রেট। আলটিমেট নাইট্রেট তৈরি হলো, প্রকৃতিগতভাবে সেখান থেকেও নাইট্রেট তৈরি হলো, শিল্পগতভাবে সেখান থেকেও নাইট্রেট তৈরি হলো। এই যে নাইট্রেট যেটা তৈরি হলো, তাহলে এই নাইট্রেট থেকে কি হলো? এই নাইট্রেট থেকে গেল উদ্ভিদ দেহ। এই উদ্ভিদ দেহ থেকে খাদ্য খাদক সম্পর্কে গেল প্রাণী দেহ। এই প্রাণী দেহ থেকে কি হচ্ছে? দেহাবশেষ। এই দেহাবশেষ থেকে কি হলো? এই দেহাবশেষ থেকে হলো অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশন থেকে কি হলো? অ্যামোনিফিকেশন থেকে হলো নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশন থেকে কি হলো? ডিনাইট্রিফিকেশন। এই ডিনাইট্রিফিকেশন যেটা, এই ডিনাইট্রিফিকেশনে কি হচ্ছে? আবার পুনরায় নাইট্রোজেন মুক্ত হয়ে গেল, মুক্ত হয়ে গিয়ে আবার পুনরায় বাতাসের মধ্যে ফেরত চলে গেল। তাহলে এই যে আমরা যেটা দেখলাম, এই যে চক্র, এই চক্রটা হচ্ছে অতি সংক্ষেপে নাইট্রোজেন চক্র। ঠিক আছে? ক্লিয়ার? এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব। নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি? এই যে নাইট্রোজেন চক্রাকারে আবর্তিত হচ্ছে, এই চক্রাকারে আবর্তিত সব থেকে বেশি কি হচ্ছে? সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকছে। তার সঙ্গে কি হচ্ছে? তার সঙ্গে এই যে আমরা দেখছি, একটু আগে আমরা জানলাম, আমরা শিখলাম যে উদ্ভিদ দেহের মধ্যে যে নাইট্রোজেন
তার যে গঠনগত উপাদান, তার যে কোষের উপাদান, তার কোষীয় অঙ্গাণুর উপাদান, তার হরমোন তৈরি হচ্ছে, তার উৎসেচক তৈরি হচ্ছে, সেইগুলোও তৈরি হচ্ছে। ঠিক একই রকমভাবে প্রাণীদেহের মধ্যে, প্রাণীদের দেহ যে প্রোটিন দিয়ে তৈরি, তার যে অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডগুলো নাইট্রোজেন দিয়ে তৈরি হচ্ছে। আবার তার সঙ্গে প্রাণীদের মধ্যেও বিভিন্ন উৎসেচক, বিভিন্ন হরমোন, এইগুলো কি হচ্ছে, নাইট্রোজেন দিয়ে তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে নাইট্রোজেন চক্রের তাৎপর্য। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানবো কি, এবার আমরা জানবো সেটা হচ্ছে যে মানুষের কার্যকলাপের ফলে এই নাইট্রোজেন চক্র কিভাবে হ্যাম্পার হচ্ছে। এই যে নাইট্রোজেন চক্র কিভাবে হ্যাম্পার হচ্ছে সেটা দেখতে গেলে আমাদেরকে এই যে নাইট্রোজেন চক্র আমরা একটু আগে শিখলাম, সেখানে আমাদের একটা গ্যাসের কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে N2O। এই N2O হচ্ছে একটা শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এবং গ্রিনহাউস গ্যাস কি? গ্রিনহাউস গ্যাস তোমরা নিশ্চয়ই অনেকে জানো হচ্ছে, গ্রিনহাউস গ্যাস হচ্ছে গ্রিনহাউসটা কি? গ্রিনহাউস হচ্ছে কাঁচের তৈরি একটা ঘর, যে কাঁচের তৈরি ঘরের মধ্যে আলো এসে পৌঁছচ্ছে। তোমাদের যাদের বাড়িতে দেখবে টালির চাল আছে, সে টালির চালের একটা টালি খুলে নিয়ে ওখানে কাঁচ বসানো থাকে। কেন না? ওর মধ্যে আলোটা বেশি হয়। তো এই যে কাঁচের ঘর যেটা, এই কাঁচের ঘরের মধ্যে সূর্যের আলো তরঙ্গ দৈর্ঘ্য আকারে আসছে, এসে এই যে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খেলে এই তরঙ্গ দৈর্ঘ্যর যে বিস্তৃতিটা এমনি করে বেড়ে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, একদম সোজা জিনিস। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, এইটা আর এই কাঁচ ভেদ করে ফিরে চলে যেতে পারছে না। বোঝা গেল? এইটাই হচ্ছে এই যে কাঁচের ঘর, যাকে গ্রিন হাউস বলছি, সেই গ্রিন হাউস ঘরের গুরুত্ব। তো এই যে N2O, নাইট্রাস অক্সাইড, এই যে N2O, এই N2O কি করছে, এর সঙ্গে সঙ্গে আরো কিছু গ্যাস আছে। এই N2O আমরা এখানে দেখছি, এরা বায়ুমণ্ডলের উপরে ঠিক এই যে কাঁচের যে ঘরের আবরণ, ঠিক এমনি করে এরা বায়ুমণ্ডলের উপরে একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে। এই আস্তরণের মধ্যে দিয়ে ঠিক অনুরূপভাবে যখন সূর্যের আলো তরঙ্গ দৈর্ঘ্য আকারে আসছে, পৃথিবী পৃষ্ঠে ধাক্কা খাওয়ার ফলে তার তরঙ্গ দৈর্ঘ্য যখন বেড়ে যাচ্ছে, সে আর পুরোপুরি ফেরত চলে যেতে পারছে না। ফলস্বরূপ কিছু আলো, কিছু তাপ এখানে রয়ে যাচ্ছে। এই তাপটা থাকতে থাকতে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এইটাই হচ্ছে কি বলো, এইটাই হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব, গ্রিনহাউস প্রভাব। তাহলে গ্রিনহাউস গ্যাস হচ্ছে, তাহলে গ্রিনহাউস গ্যাস হওয়ার ফলে তাহলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বাড়ছে। তাহলে তার সঙ্গে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তার ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে না, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। যদিও পরে আমরা অ্যাসিড বৃষ্টিটা বিস্তারিত আলোচনা করব। এই যে অ্যাসিড রেন যেটা হচ্ছে, এই অ্যাসিড রেনের ফলে কি হচ্ছে, এই জলগুলো পুকুরে হ্রদে গিয়ে পড়ছে, তার জলগুলো কি হচ্ছে, অ্যাসিডিফিকেশন হয়ে যাচ্ছে, আম্লিক হয়ে যাচ্ছে, তার পিএইচ কমে যাচ্ছে। পিএইচ কি সেটা আমরা পরে আলোচনা করছি। তো এই অ্যাসিড রেন হচ্ছে, এর ফলে কি হচ্ছে, এই যে জলের যে বাস্তুতন্ত্র, জলের যে স্বাভাবিক যে কোয়ালিটি, স্বাভাবিক যে গুণগত মান, সেই গুণগত মান কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার সঙ্গে জল দূষণ হচ্ছে। তাহলে আজকে এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম, সেখানে আমরা নাইট্রোজেন চক্রের পর্যায়ক্রমিক ধাপ, নাইট্রোজেন চক্র যেভাবে হচ্ছে তার যে চক্রাকারে যে একটা সিম্পল রেখাচিত্রের মাধ্যমে যে বোঝা, সেইটা আমরা জানলাম, সেইটা আমরা শিখলাম। তার সঙ্গে আমরা নাইট্রোজেন চক্রের আমরা গুরুত্ব জানলাম। তার সঙ্গে আমরা এই যে নাইট্রোজেন চক্রের যে তাৎপর্য এবং তার সঙ্গে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র কিভাবে হ্যাম্পার হচ্ছে, সেইটাও আমরা শিখলাম। সকল ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।